সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত বছরের 8ই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার পরে তিনি যে উপদেষ্টা পরিষদটি গঠন করেছিলেন, একজন প্রবীণ উপদেষ্টা, তিনি মারা গেছেন। এছাড়া বাকিরা রয়ে গেছেন। এর মধ্যে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের রদ বদল হয়েছে, কিন্তু এখন একটা গুঞ্জন উঠেছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে যে খুব তাড়াতাড়ি উপদেষ্টা পরিষদে বেশ কিছু অদল বদল হবে। 3জন উপদেষ্টা তাদের পারফরমেন্সের কারণে বাদ যাবেন। তার মধ্যে প্রথমেই রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার কিছু সহজ সরল স্বীকারোক্তি, বিশেষ করে করিডোর নিয়ে তার কথা, এগুলো সরকারকে বেশ নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। তো তিনিও খুব একটা স্বস্তি বোধ করছেন না, কারণ ডক্টর ইউনূস যেভাবে দেশ বিরোধী একটা পররাষ্ট্র নীতি নিয়ে চলছেন, সেটা একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তৌহিদ হোসেন মেনে নিতে পারছে না। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে তৌহিদ হোসেনের প্রায় নানান ইস্যুতে, পররাষ্ট্র বিষয়ক ইস্যুতে মত পার্থক্য দেখা দিচ্ছে। তাই তিনিও অনেকটা নিষ্প্রভ হয়ে গেছেন এবং তাকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির, শেখ বশির, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তার পারফরমেন্স খুব একটা ভালো না এবং তিনি সিন্ডিকেট তেমন ভাঙতে পারেননি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি। তার রাজনৈতিক অবস্থা নিয়েও শুরু থেকে বিতর্ক ছিল, কারণ তিনি আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত এবং তিনি আওয়ামী লীগার হিসেবে কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র যেটা হলো, সেখানে তিনি একটা মার্ডার কেসেরও আসামি। তো এরকম একটা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও কি করে তিনি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ঢোকেন, সেটা নিয়ে প্রথম থেকেই কথা ছিল। কিন্তু তারপর তার পারফরমেন্সের দিক দিয়েও তিনি যেহেতু খুব ভালো করেননি, সুতরাং তাকেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছে। তবে তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারের জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব আছে, তো সেই দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স করেই তিনি চলেন। আরেকজন উপদেষ্টা বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, কিন্তু এই মুহূর্তে বাজেট নিয়ে কাজ করার কারণে তাকে হয়তো এই মুহূর্তেই সরিয়ে না দেওয়া হতে পারে। কিন্তু তার বিরুদ্ধে অনেকটা বিশ্বাস ভঙ্গের গোপন অভিযোগ আছে, যে বলা হয় যে তিনি বিএনপির সমর্থক এবং সেই সমর্থনটা অনেক সময় ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। তো এই 3জনকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। এছাড়া আরো 3জন উপদেষ্টা স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন। তার মধ্যে একজন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় মোটামুটি তিনি তার জবটা এনজয় করছেন না এবং আমি যতদূর জানি তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাকে মানুষ পছন্দ করে। তো এই যে উপদেষ্টা পরিষদ বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে, বিধান রঞ্জন রায়ের মতো মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া আমার মনে হয় যে খুব একটা সুইটেবল কিছু না। সো হি ইজ জাস্ট প্ল্যানিং টু গিভ আপ। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, তিনিও আর এই উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছে না। তিনি তা বারবার বলেছেন যে হি ওয়ান্টস টু রিজাইন। আরেকটা বিস্ময়কর বিষয় হলো যে আমাদের এই যে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শি অলসো ওয়ান্টস টু রিজাইন। তিনি এই যে ওভারঅল শি ইজ নট স্যাটিসফাইড। তো আজকের এই ভিডিও শেষে একটা বোনাস ক্লিপ আছে, প্লিজ দেখবেন, ভেরি এন্টারটেইনিং। তো এই উপদেষ্টা পরিষদের এই রদবদল যে কোনো সময় হতে পারে, যেহেতু অর্থ উপদেষ্টাকে পরিবর্তনের একটা প্ল্যান আছে, যেহেতু হয়তো বাজেটের সাথে সমন্বয় করে এই পরিবর্তনটা আসতে পারে। এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে, যে সেখানে কিন্তু আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার বাহিনীর লড়াই তীব্রতর হচ্ছে এবং
আমি আপনাদের আগেই বলেছি যে সিঙ্গাপুরে যা সাংরিলা ডায়ালগ হচ্ছে, যেখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আমেরিকার আগ্রহটা বেশ পরিলক্ষিত, এবং আমেরিকা চাচ্ছে বঙ্গোপসাগরে তাদের অবস্থানটা নিশ্চিত করতে, এবং এই ইন্দো প্যাসিফিক রিজনে ভারত এবং চায়নার যে অবস্থান সেটাকে তারা কাউন্টার দিতে যাচ্ছে। এবং এই কারণে তারা এই আরাকান আর্মিকে সাপোর্ট করছে, এবং অ্যাট এনি কস্ট তারা রাখাইন স্টেটের দখল নিতে চায়। তারা যদি এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র করতে পারে, তাহলে সেই রাষ্ট্রের সাথে তাদের লেনদেন হবে, তাদের মধ্য দিয়ে তারা কিন্তু খুব সহজে এই বঙ্গোপসাগরে তাদের একটা অবস্থান নিশ্চিত করতে পারবে। এবং অ্যালার্মিং নিউজ যেটা হলো যে তুরস্ক থেকে আরাকান আর্মির জন্য অস্ত্র কেনা হচ্ছে, এবং এই অস্ত্র কিনে দিচ্ছে, টাকা দিচ্ছে আমেরিকা। সেই অস্ত্র আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে সেটা আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এই প্রক্রিয়ায় মিডিয়েট করছে ডক্টর ইউনূস, আমেরিকার পাপেট ডক্টর ইউনূস। এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে খুব সাম্প্রতিক সময়ে আমাদের উপদেষ্টা এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য সরকারি কর্মকর্তা এবং ইউনূসের পক্ষের লোকজন তারা তুরস্কে গিয়েছে। আমাদের যে বোতল উপদেষ্টা তিনি তুরস্কে গিয়েছেন, তারপরে একটা পত্রিকার সম্পাদক, আবার আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এরা সম্প্রতি সব তুরস্কে গিয়েছে। এদের মধ্যে একজন আবার তুরস্কের খুব গোপন একটা অস্ত্র তৈরির কারখানাও ভিজিট করে এসেছে। তো প্ল্যান হলো যে তুরস্কের থেকে অস্ত্র আসবে আরাকান আর্মির জন্য, অস্ত্র এবং ড্রোন, এবং আরো প্ল্যান করা হচ্ছে যে বাংলাদেশে টার্কিশ অস্ত্র কারখানা তৈরি করা যায় কিনা, এই বিনিয়োগ আনা যায় কিনা, এটা নিয়ে একটা কথা হচ্ছে। এবং আপনারা এর আগে শুনেছিলেন যে পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশে কিছু পণ্য এসেছিল, যেগুলো উইদাউট চেক তারা দেশের ভিতরে ঢুকেছে, এবং এখন শোনা যাচ্ছে সেগুলো আসলে তুরস্কের অস্ত্র ছিল, এবং সেই অস্ত্রগুলো বেসিক্যালি আরাকান আর্মির জন্য ছিল। সুতরাং করিডোর দেব না বলে আমাদের সেনাবাহিনী যতই দৃঢ়তা শো করুক, দৃশ্যমান দেওয়াল তৈরির কাজ বা দৃশ্যমান কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া, বা একটা এই যে পানশালা বন্ধ হয়ে যাওয়া, এগুলো বাস সত্যি। কিন্তু যে করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা, আরাকান আর্মিকে সাপোর্ট করা, অস্ত্র সরবরাহ করা, এবং তাদের দিয়ে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাজগুলো চলছে। এবং যে কোনো সময় চাইতে আমেরিকা এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এটা একটা খবর। আর তৃতীয় যে খবরটা, যেটা আসলে খুব মানে হৃদয় বিদারক, এবং আজকাল আমি একটা স্টেটমেন্ট দেখলাম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের। স্টেটমেন্টটা দেখে আমার মনে হলো এই মাহফুজ আনাম, এই প্রথম আলোর মতিউর রহমান, এরা কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র এবং আজকে যে বাংলাদেশের এই যে জঙ্গিবাদের উত্থান, অর্থনীতির মানে অবনতি, এবং সামগ্রিকভাবে বাংলাদেশটা যে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে এসেছে, এই সামগ্রিক বিষয়ের জন্য কিন্তু এই দুইটা লোক দায়ী। তাদের দায় অস্বীকার করা যাবে না, এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান। কিন্তু এরাই আবার মাঝে মাঝে সুশীলগিরি করে। যেমন এখন বলছে যে ছাত্ররা এখন লেখাপড়া করে না, ছাত্রদেরকেও ফিরে যেতে বলছে না। কিন্তু ছাত্ররা কেন ফিরে যাবে? যে নিষিদ্ধ জিনিসের স্বাদ তারা পেয়েছে, পড়াশোনা করে কি হবে? এই মব কালচার, এই মব বাহিনী, অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হওয়া, কেউ শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই যে একটা কালচার তৈরি করে দিল, এবং একটা প্রজন্মকে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এর জন্য একদিন না একদিন তো তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিন্তু সেই যে কবে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তার চেয়েও জরুরি হলো যে আমরা বাংলাদেশের একটা প্রজন্মকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখছি। যে প্রজন্মটার কথা ছিল বই পড়বে, তারা জ্ঞানের চর্চা করবে, তারা বাংলাদেশকে বিশ্বের মুখে আরো উজ্জ্বল করবে, সেই প্রজন্মের একটা অংশ আজ আর লেখাপড়ায় আগ্রহী। তারা শিক্ষককে অপমান করছে, তারা চাঁদাবাজি করছে, তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং
এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই যে সন্ত্রাসের সংস্কৃতি, এই যে জঙ্গিবাদের যে উত্থান, এবং এই যে শিক্ষার প্রতি অনীহা, শিক্ষকের প্রতি মানে শিক্ষককে অপমান করা, এই যে একটা জেনারেশন ডক্টর ইউনূস করে গেল, এই যে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এই বিষয়টা নিয়ে এখন কিন্তু কথা উঠছে এবং মানুষের মধ্যে খুব প্রবল হচ্ছে। বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু হত্যা, গণহত্যার একটা চেষ্টা চলছে। এর সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। ধরুন, আমি তো এদেশে বসে সব খবর পাই না, কিছু কিছু খবর আমার কাছে উড়ে উড়ে আসে ডানা মেলে। তা থেকে আমি যা জানতে পেরেছি, এক মুসলিম ভদ্রলোককে তিনি অভিযোগ করেছেন তাকে অপহরণ করা হয়েছিল। অপহরণ করেছিল বৌদ্ধরা, নিরীহ বৌদ্ধরা তাকে অপহরণ করে কোথাও একটা নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে। তারপর তিনি কোনো রকমে পালিয়ে আসেন। পালিয়ে আসার পর তারপরে তিনি সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সর্বত্র বিবৃতি দিয়ে বলেন যে এরা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে, ধর্ষণ করছে, খুন করছে। এই ইসকনকে এখান থেকে তুলে দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে, এবং ইসকনের ওপরে যারা যারা আস্থা রাখে সেই আস্থাবান ইসকন ভক্তদের সমস্ত নিকেশ করতে হবে। এখন এই খবরটা ভারতবর্ষের কানে এসে পৌঁছেছে। কালকে এই খবরটা পৌঁছানোর পর আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সরকারি মদতে সংখ্যালঘু পীড়ন, কাঠগড়া ইউনূস। এই যে ইউনূস মাঝে মাঝে এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে ছবি টবি তুলে আমাদের কি বলে দেখায় না, সম্প্রীতির একটা বার্তা দেয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে বাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সেই